দেখুন, অভয়াকাণ্ডে নির্মল ঘোষের কীর্তিকাহিনীর সাক্ষী শুধু অভয়ার পরিবারের লোকজন নন, রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও এই ধারাবাহিক গাজোয়ারির সাক্ষী। আমি একবার প্রথমে দেখে নিই যে অভয়ার মা রত্না দেবনাথ নির্মল ঘোষ আর তার বাহিনী নিয়ে একেবারে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে ঠিক কী বলে আসছেন। দেখুন এই অনুষ্ঠানের একটা অংশ। আমাদের বাড়ির সামনে আমার মেয়েটাকে ওরকম বেওয়ারিশ লাশের মতো শুয়ে রাখা হয়েছে। আমি ওর বাবাকে হাত ধরে বলছি, চলো মেয়েটার কাছে গিয়ে একটু বসবো। ঠিক সেই মুহূর্তে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর এই সোমনাথ দে, এই ডিসি নর্থ যে নিয়ে আজকে সাসপেন্ড হয়েছেন অভিষেক গুপ্তা, তাকে ডেকে নিয়ে আসা হলো। ওর বাবাকে হাত ধরে টেনে একটা গলিতে নিয়ে যাওয়া হলো। তখন গলিতে ওর বাবার কাছে এক বান্ডিল টাকা দিচ্ছিল। ওর বাবা বলছে, এটা কি? তা বলছে, এটা নিন, আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছিল যে আপনি এই আইপিএস লোগোটা লাগাতে যত পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, প্লিজ ওকে অপমান করবেন না বললে উনি চলে গেলেন। কিন্তু তখন ওই সঞ্জীব মুখার্জি ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যায়। আমরা শুধু পেছন পেছন গেছি, কিচ্ছু করতে হয়নি আমাদের, সব ওরা করেছে। এবং লাস্ট যখন চুল্লিতে ঢুকিয়ে দেয় তখন নির্মল ঘোষ ওই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়, আমাদের সামনেই। আমাদের যে সব হারিয়ে গেল আর ওরা সুন্দর আনন্দ করছিল। এবার আসবো অভয়ার মৃত্যুর পর প্রথম 24 বা 48 ঘন্টা কিভাবে সমস্ত সংবাদ মাধ্যমের কাছ থেকে অভয়ার পরিবারকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল এই নির্মল ঘোষের তৃণমূল বাহিনী। আমার সহকর্মী সরাসরি তার সঙ্গে কথা বলবো, সমীরণ পাল। সমীরণ বলবে কিভাবে কার্যত ঘিরে রাখা হতো পানিহাটিতে অভয়ার বাড়ি। সমীরণ, একটু আগে মানে তোমার তখনকার অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে আরেকবার, আগেও তুমি এই অনুষ্ঠানে বলেছো, আরেকবার ভাগ করে নিতে বলবো, ওখানে ঠিক কোথায় তোমাদের আটকে দেয়া হতো সমীরণ? একেবারে সুমনদা, যখন এই অভয়াকাণ্ড হয় ঠিক তার পরের দিন থেকে সংবাদ মাধ্যমের ভিড়ও বাড়তে থাকে এই বাড়ির ঠিক রাস্তার মুখে। তখন থেকে যেটা আমরা দেখতাম যে যখন আমরা এখানে আসতাম তাদের কথা শোনার জন্য, অর্থাৎ সংবাদ সংগ্রহের জন্য, তখন দেখা যেত যে এই যে জায়গাটা ঠিক এই রাস্তার ঠিক ওপারে যে উল্টো দিকে যে দোকান, সেই দোকানের এই আশেপাশে নির্মল ঘোষের অনুগামীরা জড়ো হয়ে থাকতো। এবং এখানে যখন আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন এখানে এসে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য বা শোকস্তব্ধ বাবা মায়ের সাথে কথা বলার জন্য আসতাম, তখন আমাদেরকে কার্যত বলা হতো যে তারা এতটাই শোকস্তব্ধ, তারা কথা বলতে পারবেন না। একেবারে বাধা দেওয়া হতো আমরা যাতে না তাদের কাছে পৌঁছতে পারি। আর গোটা বিষয়টি এখান থেকে তদারকি করতেন, যেহেতু তাদের একেবারে পাশের বাড়ির লোক প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি কার্যত তিনি পরিবারের হয়ে কথা বলতেন। তিনি বলতেন যে তারা শোকস্তব্ধ, তারা কথা বলতে পারবেন না, নানা অছিলায় আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। অর্থাৎ সংবাদ মাধ্যম যারা সকাল থেকে ভিড় করতেন এই কয়েকদিন, তাদের এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে অভয়ের বাবা মাও সে অভিযোগ করেছেন যে এই অভয়াকাণ্ড, অর্থাৎ এই আরজি করের চিকিৎসকের খুনের ঘটনার পর থেকে তাদের বাড়ির সামনে নির্মল ঘোষের বাহিনী তাদেরকে পুরো কার্যত নজরবন্দি করে রাখতেন, এমনটাই তারা অভিযোগ করেছেন, যাতে তাদের বাড়িতে কারা আসছেন, কে ঢুকছেন, কে কথা বলছেন, এ ব্যাপারে প্রতি মুহূর্তে তাদের নজরদারি চলতো। আর এই নজরদারির বাইরে ছিল না সংবাদ মাধ্যমও। আমরা যারা আসতাম সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে সংবাদ সংগ্রহ করতে, শোকস্তব্ধ পরিবার কি বলছে, তাদের কি বক্তব্য, কি অভিযোগ, বারবার আমরা শোনার চেষ্টা করলে আমরা প্রতিবারই বাধাপ্রাপ্ত হতাম। এবং যখন পরিবারের তরফ থেকে এসে সবসময় এই জায়গাটাতে পাহারা দিতেন সঞ্জীব মুখোপাধ্যায়, এবং তিনি এসে বলতেন যে তারা কথা বলতে পারবেন না, তারা মানসিকভাবে বিধ্বস্ত, অর্থাৎ তাদের কাছে কোনোভাবে পৌঁছতে পারতাম না আমরা। আর পুরো বিষয়টাই নির্মল ঘোষের যারা অনুগামী তারা বাইরে থেকে পরিচালনা করতে। অর্থাৎ এই রাস্তাটা, যেটা আমি আরও একবার আমার ক্যামেরাম্যান পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো, যে এই রাস্তাটা কার্যত নির্মল ঘোষের অনুগামীরা ভিড় করে থাকতেন। একেবারে সকাল থেকে সন্ধে পর্যন্ত কারা আসছেন পুরোপুরি নজরদারি চালাতেন, এমনটাই অভিযোগ পরবর্তীকালে অভয়ের বাবা মা করেছিলেন। এবং আমরা যখন ওই শোকস্তব্ধ পরিবারের কাছে পৌঁছবার চেষ্টা করতাম নানা মুহূর্তে, এবং সেক্ষেত্রে আমরা পুরোপুরি বাধাপ্রাপ্ত হতাম। এবং সঞ্জীব মুখোপাধ্যায় বলতেন যে তারা কথা বলার মতো অবস্থাতে নেই, এবং অধিকাংশ সময়ই আমরা ফিরে যেতে বাধ্য হতাম। ধন্যবাদ সমীরা।
আচ্ছা, একবারও ভাববেন না কিন্তু যে এই কাজ শুধু নির্মল বাহিনী বা তৃণমূলের ক্যাডাররা একাই করত। অভয়ার মা এবং বাবা দুজনেই একাধিকবার বলেছেন যে শুধু টাকা দেওয়ার চেষ্টা নয়, বিপুল সংখ্যক পুলিশ বাহিনীও কিভাবে কার্যত তাদের বাড়ি ঘিরে রেখেছিল। দেখে নি একটা ঝলক। এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। দেখুন, এর তো একটাই ব্যাখ্যা হয় যে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা এবং প্রমাণ লোপাটের চেষ্টা, যে অভিযোগ বারবার উঠছে। আমার পরের বক্তা অনির্বাণের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে যে আজ কি দল, মানে কালীঘাট তৃণমূল, নির্মল ঘোষের পাশে দাঁড়াচ্ছে? না, এখানে কারো পাশে দাঁড়ানো বা না দাঁড়ানোর প্রসঙ্গই নেই। কারণ দেখুন সুমনদা, গোটা এপিসোডটা বা গোটা বিগত 2 বছর বা কিছু বেশি সময় ধরে যেটা চলেছে, তাতে যে ন্যারেটিভটা কার্যত পাবলিক স্পেসে ছড়ানো হয়েছে তাতে অসংখ্য লুপহোল আছে। সেটা নিয়ে এর আগেও আপনার অনুষ্ঠানে আমি একাধিকবার এসেছি, সেটা নিয়ে প্রচুর কথা, তর্ক বিতর্ক। ডাক্তার অনিকেত মাহাতো তিনি ছিলেন অনুষ্ঠানে, অনেক কিছু প্রশ্ন তুলেছিলাম যার উত্তর তারা দিতে পারেননি, কিন্তু তার চর্বিত চর্বণ আমি আজকের দিনে করব না। এখানে আমার একটাই প্রশ্ন বা একটাই উত্তর বলার, 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল। তারা ঠিক করেছিল, ভুল করেছিল, ভালো করেছিল, মন্দ করেছিল, যা করেছিল তার জন্য দায়ভার তৎকালীন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, প্রশাসনের, একদম এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ ভালো বললে ভালো, হলে ভালো, খারাপ হলে খারাপ। 2 বছরের বেশি সময় ধরে সিবিআই যেটা করেছে সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে তার দায়ভারটা একা সিবিআই এর কেন? সেটা কেন সিবিআই মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর নয়? যদি 4 দিন কলকাতা পুলিশ যা যা করেছে সেটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, তাহলে 2 বছরের বেশি সময় ধরে সিবিআই যেটা করেছে সেটা কেন ভারত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ নয়? এই প্রশ্নটা কেন তোলা হবে না? অনিকেত একটু আগে বললেন যে নারায়ণ স্বরূপ নিগম, আমি ভাবছিলাম এই পয়েন্টটা বলবে, আগেই বলে দিয়েছে। ওনাদের সম্ভবত 10টা দাবির মধ্যে দ্বিতীয় দাবি ছিল তাকে অপসারণ করা, আমার যদি খুব ভুল না হয়ে থাকে। একদম সঠিক। ঠিক, আচ্ছা, তখন সরকার সেটা করেনি, তার জন্য তারা আন্দোলন করেছিলেন, সমালোচনা করেছিলেন, 100 বার অধিকার আছে, নিশ্চয়ই করেছিলেন। আজকে সেই একই নারায়ণ স্বরূপ নিগম স্বপদে বহাল, আর তদন্ত সেই রাজ্য প্রশাসন করছে, সেই রাজ্য পুলিশ করছে। এখন ওনাদের আন্দোলন কোথায় গেল? এখন কেন 10 দফা দাবি নিয়ে তিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর কাছে যাচ্ছেন না? এই প্রশ্নটা থাকবে। দ্বিতীয় কথা, না, আমার তার সঙ্গে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই ম্যাজিকটা কি যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে ঠিক ভুল আমি জানি না, তার পদত্যাগের পদ থেকে সরালেই সব সমাধান কিনা সেই প্রশ্নও আমি করবো না। না, কিন্তু খুব ইন্টারেস্টিংলি যে তৃণমূল কংগ্রেসের জামানাতেও তিনি এতজন আইপিএস সরে গেলেন, এতজন আমলা সরে গেলেন, তিনি শীর্ষে রইলেন। আবার বিজেপি সরকারের 3 মাস অতিক্রান্ত তিনি শীর্ষে আছেন। মানে এর বিস্ময়ের, মানে তার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবো যে ম্যাজিকটা অন্য আমলাদের শিখিয়ে দিতে। সেই বিষয়টা নিয়ে আমরা এখানে বিস্ময় প্রকাশ করতে পারি, কিন্তু আন্দোলনকারী অভিজ্ঞতাও শেয়ার করতে পারো যে তোমরা ওনার কাছ থেকে কি পেয়েছো আর বিমল দ্বারা কি পাচ্ছে। না, সত্যি আমি সত্যি ভেরি স্মল প্লেয়ার ইন দিস কেস, কিন্তু অনিকেত বাবুরা তো ভেরি বিগ প্লেয়ার্স, তারা তো মেরুদণ্ড উপহার দেওয়ার ক্ষমতা রাখেন। এখন কেন দিতে পারছেন এই প্রশ্নটা থাকবে। যদি আমি তাকে করছি না, আমি শেষ করিনি। দ্বিতীয় কথা, এখানে দেখুন তদন্তে 2 বছর ধরে এই পার্টিকুলার ঘটনা দ্রুত দাহ করে দেওয়ার যে অভিযোগ, এটা নিয়েও কিন্তু সিবিআই তদন্ত করেছিল। এটা তার তদন্তের অ্যাম্বিটের বাইরে ছিল না। আমার যদি খুব ভুল না হয়, এই প্রমাণ লোপাটের মামলাই তো টালা থানার ওসিকে 100 বার ছিল, এবং তারা বলেছিল আমরা চার্জশিট জমা দেবো, সেটারও প্রায় 2 বছরের বেশি অতিক্রান্ত হয়েছে, কিছুটি করে। আচ্ছা, এই দ্রুত দাহ করে দেওয়ার যে অভিযোগ, এটা নিয়ে বোধহয় এই বছরেরই মে মাসেও শিয়ালদা আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন অভয়ের মা। সেখানে সিবিআই বলছে কোনো ক্রিমিনাল অ্যাক্টের খোঁজ আমরা পাইনি, কেন গ্রেপ্তার করতে যাব? এটা সিবিআই এর বয়ান। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, সিবিআই কন্ট্রোল বাই, যদি পলিটিক্যাল অ্যাঙ্গেলে যাই, কন্ট্রোল বাই বিজেপি, এই রাজ্য পুলিশ কন্ট্রোল বাই বিজেপি। তাহলে সিবিআই ভার্সেস রাজ্য পুলিশ আমরা দেখছি কি এখন? তাহলে রাজ্য পুলিশ সিবিআইকে কন্ট্রাডিক্ট করছে এখন। তারা নির্মল ঘোষকে অ্যারেস্ট করছে, নিশ্চয়ই কিছু তার তথ্য প্রমাণ পেয়েছে। কেন তুমি একটা তথ্য কেন দর্শকদের সামনে রাখছো না যে সিবিআই এর সেই তদন্তকারী টিমটার বদল হয়েছে? দেখুন, তদন্তকারী বদল হতেই পারে, কিন্তু যদি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি অ্যাসাইন করব, তাহলে রাজ্য পুলিশ মানে 4 মের আগে তার রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জির, আর তারপরে সিবিআইয়ের দায়িত্ব নরেন্দ্র মোদীর নয়। এটা তো হতে পারে না। আর একটা জিনিস আপনাকে বলি সুমনদা, সেটা হচ্ছে ঠিক আছে সরকার বদলে গেছে, পুলিশ কি বদলেছে? আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন রয়েছেন,
তিনি একজন মহিলা, তিনি অত্যন্ত খারাপ অভিজ্ঞতা ফেস করছেন, খাস কলকাতার মধ্যে। কলকাতা পুলিশের একটি থানা এই দক্ষিণ কলকাতায় অভিযোগ জানাতে গেছেন, ওসি তাকে বলছে আপনার চরিত্রের সমস্যা আছে। এইটাই কলকাতা পুলিশের হচ্ছে, এবং আমি সেটা লিগালি টেক আপ করবো, সেটা অন্য বিষয়। কিন্তু তাহলে প্রশাসন, সরকার বদল হয়েছে, প্রশাসন চালাচ্ছে, পুলিশ সেই একই লোক। তাদের যদি এই মনোভাব হয় যে একজন মহিলা অভিযোগকারিনীকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করছে এবং সেটা নিয়ে ডিসিকে কমপ্লেন করার পর নো অ্যাকশন, তাদের কিছু যায় আসে না, এই মনোভাব মানে একই যদি চলতে থাকবে তাহলে লাভটা কি হলো? না, কোনো পুলিশ অফিসার যদি এই ধরনের কথা বলে থাকে তার কঠোর সাজা হওয়া বাঞ্ছনীয়। এটা নিয়ে তাকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই। এটা তৃণমূল কংগ্রেস নয়, মমতা ব্যানার্জি যে কথা ডিফেন্ড করতে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, কথার ফুলঝুরি ছিটিয়ে লাভ নেই। সিবিআইয়ের তদন্ত যদি ভুল হয়ে থাকে, ডেফিনেটলি সিবিআইকে তার দায় নিতে হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই যে টিম যারা তদন্ত করেছিল তারা বাদ গেছে। দ্বিতীয় কথা, এই ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছেছিল মামলাটা। সেই সুপ্রিম কোর্টে মামলাটা কি হয়েছিল আমরা কেউ জানি না। সুপ্রিম কোর্টে মামলা সময় চলে গেছে। এমনকি যে তদন্ত একজন লয়ারকে নিয়োগ করা হয়েছিল অভয়ার বাবা মা, তাকেই বাদ দিল, বলে একদম পারছে না, ওকে বাদ দিয়ে দাও। ফলে এই গোটা ঘটনার পরে অদ্ভুত ঘটনা সব রয়েছে, যে ঘটনাগুলোকে খুঁজে বার করা না। শেষটাও বলুন, যেদিন একটা রবিবার যখন এই ঐতিহাসিকভাবে বাংলার ইতিহাসে এই জিনিস হয়নি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে বাইপাসে নামলেন, রবিবার দুপুরবেলা সুও মোটো সুপ্রিম কোর্ট কেসটা নিজেরা সুও মোটো নিয়ে নিলেন। নেয়ার পর যখন ছাড়লেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব, তিনি বললেন যে ওই যেটা লার্জার বিষয়টা ছিল, যে গোটা দেশের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানের যারা কর্মী, যারা ডাক্তারবাবু, যারা নার্স, যারা স্বাস্থ্যকর্মী, তাদের নিরাপত্তা, তাতে কমিটি তৈরি হলো, সব রাজ্যের প্রতিনিধি থাকলেন, শুধুমাত্র যে রাজ্যে অভয়ার ঘটনা ঘটেছে সেই পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধিও থাকলেন না। কিন্তু শেষ দিন চন্দ্রচূড় সাহেব বললেন এই কমিটি কি হলো, কি রিকমেন্ডেশন আমি জানলাম না, আমি হতাশ। তারপরে কি হলো? কলকাতায় হাইকোর্টে কেসটা ফিরে এলো, কিন্তু একবারও যারা তাকে হতাশ করলেন তারা কি শাস্তি পেল? আমরা অনেক কিছু প্রশ্ন পাই না। তার কারণ কেন তিনি নিলেন এবং কেন তিনি ছাড়লেন, আজও আমার কাছে অন্তত আমি দু লাইনে শেষ করি। তাহলে উনিও কি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ? না, সেটা তো রাষ্ট্রীয় ষড়যন্ত্র দ্বারা খুঁজে বেড়ায়, তারা খুঁজবে। যারা ভারত রাষ্ট্রের দিকে তোলে তারা বিশেষ করে। আমার কথাটা আমি বলি, সুপ্রিম কোর্টে কেন নিলেন, কেন ছাড়লেন, সেই প্রশ্ন করলে আবার আমাকে এখান থেকে জেলে পাঠিয়ে দেবে। ঠিক যেরকম কেন কেউ ছাড় পেয়ে যান, 25টা ব্যাগ নিয়ে বাইরে যান, জেলে যেতে হলে কিছু করার নেই। কেন কাউকে হঠাৎ করে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তুমি আমি হলে অন্তত বাইরে যেতে পারবো কিনা সেটা আমি জানি না, সেগুলো প্রশ্ন করলে বোধহয় আমাদের জেলে পাঠানো হবে। ফলে এগুলো অনেক কিছু ঘটে, আমরা জানতে পারি না। যেটা জানতে পারি সেটা হচ্ছে, যেটা জানতে পারছি সেটা হচ্ছে একটা বৃহত্তর ষড়যন্ত্র। তৎকালীন সরকারের টপ টু বটম যারা ছিল তারাই ষড়যন্ত্রে যুক্ত, প্রশাসনের সঙ্গে যারা ছিল তারা যুক্ত, তাদের প্রত্যেককে খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়ার দরকার। আর সিবিআই এর কোনো কর্তা যদি ইচ্ছাকৃতভাবে তদন্ত ভুল পথে নিয়ে গিয়ে থাকেন, ডেফিনেটলি তাদেরও বিচারের মুখোমুখি হওয়ার দরকার বলে আমি মনে করি। না, যে প্রশ্ন উঠেছে এই প্রশ্ন খুবই আজকের জন্য প্রাসঙ্গিক বলে আমি মনে করি। তাহলে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, আমি আশা রাখবো যে সিবিআই এই তথ্য দিয়ে শুরু করে 9 এবং 14 আগস্টের সত্য উদ্ঘাটন করতে চাইবে। কিন্তু যে জায়গাটাকে বারবার বলা উচিত এবং আমরা বারবার আন্দোলনের মধ্য দিয়েও বলেছি, যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সুও মোটো নিলেন। চন্দ্রচূড় সাহেব বললেন যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন তিনি করতে চাইছেন, সেই নিয়ে তিনি টাস্কফোর্স তৈরি করলেন। সেই টাস্কফোর্সের বর্তমান অবস্থা কি? সেই টাস্কফোর্সের তারপরের নেক্সট মিটিং কবে করেছে সেটা টাস্কফোর্স বলতে পারবে? বা সুপ্রিম কোর্ট? তাহলে সুপ্রিম কোর্ট সম্মান রেখেই বলছি, সুপ্রিম কোর্ট শুধুমাত্র সুও মোটো নিয়েছিলেন এই আন্দোলনের তীব্রতা যাতে পশ্চিমবাংলা বা তার আন্দোলনকে একটা জায়গায় নিয়ন্ত্রণ করা যায়, একটা জায়গায় কন্ট্রোল করা যায়। তাহলে প্রথম যে প্রশ্নটা আসে, সুপ্রিম কোর্টের কি আদৌ সদিচ্ছা ছিল যে তারা ন্যায় বিচারটা দিতে চায়? সমস্ত স্তম্ভের প্রতি সম্মান রেখে এই কথা বলছি, এটা এক। তাহলে সুপ্রিম কোর্টও এই দায় এড়াতে পারেন না, সব রকম সম্মান রেখে বলছি। একটা অ্যাড করছি, সুপ্রিম কোর্টের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ছিল, তৎকালীন রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ছিল, শুভেন্দু অধিকারী সদিচ্ছার উপর কি তোমরা ভরসা রাখো? বলছি তো, শুনলেই বুঝতে পারবেন, দেখুন খুবই ভালো লাগবে। তাহলে যে প্রশ্নটা আমরা তখন করেছিলাম সেটা হচ্ছে এইটা, যে নির্মল ঘোষ এবং তৃণমূল এবং থ্রেড কালচার কি করেছে সেটা দিনের পর দিন প্রকাশ্যে আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন। তাহলে আজকে সিবিআইয়ের প্রশ্ন উঠছে, আজকে সুপ্রিম কোর্টের প্রশ্ন উঠছে, টালা থানা, রাজ্য প্রশাসন, হসপিটাল,
ইললিগাল অথরাইজ, এগুলো আপনারা দিনের পর দিন শুনে এসেছেন। তাহলে সিবিআই তার দায় এড়াতে পারে না, বিজেপি নামক রাজনৈতিক দলও তার দায় কি এড়াতে পারে? তাহলে সেই প্রশ্ন তখন আমরা তুলেছিলাম, আজকেও আমরা তুলছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা এই টিভি শোয়ের শুরুতেই আমি বললাম, যে সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেন যে সিবিআই চলে গেছে, আমার আর হাতে কিছু নেই। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমার একটা সাংবিধানিক লিমিটেশন আছে। তাহলে এই ধরনের যদি উক্তি সদুক্তি থাকে, তাহলে অভয়ার ন্যায় বিচার কোথাও কানাগলিতে যেন হারিয়ে না যায়। তাহলে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, একদিকে সিবিআই, একদিকে সুপ্রিম কোর্ট, একদিকে রাজ্য প্রশাসন, একদিকে লিমিটেশন, এইটা হচ্ছে একটা দিক। সাংবিধানিক লিমিটেশন কথাটা একটু ভুলভাবে না ব্যাখ্যা না, করা হচ্ছে। তাহলে সাংবিধানিক লিমিটেশন তাহলে তিনি বলুন যে অভয়ার ভয় নাই, অভয়াকে ভুলিনি, এই কথা তিনি 100 বার বলতে পারেন, কিন্তু পরিষ্কার কথা বলছি একাধিক ব্যক্তি জড়িত। এর উত্তর দিন, 2 বছর পর আজ একাধিক ব্যক্তি কোথায়? সিবিআই তদন্ত করছে তো, পুলিশ তদন্ত করছে তো। নির্মল একজন মুখ্যমন্ত্রী এটা মমতা ব্যানার্জি নয় যে সবকিছু বলবে, তাকে সংবিধান মেনে চলতে হয়। তাকে আইন মমতা ব্যানার্জি নাকি? এরা বোধহয় মমতা ব্যানার্জি এলাকা রয়েছে। আরে লক্ষ্মণ শুভেন্দু অধিকারী সে সংবিধান মানে, সেই সংবিধান মানে কোথায় কোথায় সব বলতে পারবে না। প্রাইমারি রিপোর্টে যে কোথায় তারা তদন্তে গাফিলতি করেছে কি আপনি জানেন? সুমনদা, আপনার চ্যানেল জানে, এই পশ্চিমবাংলার মানুষ জানে, হাইকোর্টের আইনজীবী জয়ন্তবাবু দাঁড়িয়ে আছেন, হাইকোর্টের সিবিআই কি বলছে এই নিয়ে কোনো প্রাইমারি রিপোর্ট জেনেছেন? তাহলে আমরা চাই না।